হেপাটাইটিস বি ভাইরাস আমাদের শরীরকে নয় লিভারকে, শরীরটা গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার, সে লিভারকে আক্রমণ করে এবং লিভারকে ক্ষতিগ্রস্ত করে, লিভার ফেলিয়ার করে মৃত্যু ঘটায়। কি ভয়াবহ ঘটনা! কীভাবে এই ভাইরাসটি আমাদের শরীরে ঢোকে এ বিষয়ে আমাদের সম্যক জ্ঞান রাখা দরকার। তাহলে আমরা প্রতিরোধী ব্যবস্থা নিতে সক্ষম হব, আমরা রোগমুক্ত থাকব। কীভাবে ছড়ায় শোনেন এবার। আমাদের দেশে এক সময় অনেক আগের কালে ডাক্তারদের কাছে, ডাক্তারখানায় গেলে তার একই সিরিঞ্জ, একই নিডিল বারবার বিভিন্ন রোগীর শরীরে ঢোকাতো। একই ইঞ্জেকশন দিয়ে একাধিক রোগের শরীরে যদি ওই সেম নিডিল ব্যবহার করে, ওই রোগের মধ্যে কার বি ভাইরাস আছে, কার সি ভাইরাস আছে, সে তো জানে না। কিন্তু সে একজন ঢোকালো, আবার একটু ওষুধ আর একটা তুললো, আর একজনের তার শরীরে ঢোকালো। এবার দেখা গেছে এই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার করার কারণে ওই ভাইরাসটি অন্য লোককে অচেতনভাবে, মানে ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু এটা সে জানে না, সে জানতো না, তাই এইভাবে হেপাটাইটিস বি ভাইরাস একসময় ছড়াতো। আজকে কিন্তু এই পদ্ধতি নাই। এই একভাবে ছড়ায়, আর একটাভাবে ছড়াতো মারাত্মকভাবে। একসময় ব্লাড ট্রান্সফিউশনও করা হতো। সার্জারি রোগীদের রক্তের প্রয়োজন, ব্লাড ব্যাঙ্কে রিকুইজিশন পাঠানো হয়েছে, ব্লাড ব্যাঙ্ক থেকে ব্লাড সাপ্লাই করছে। সেই যুগে, আমার প্রশিক্ষণের সেই যুগে 80 সালের দিকে আমি দেখেছি এদেশে, বাংলাদেশে তখন রোগীদের ভাইরাস স্ক্রিনিং করা হতো না। এবং এই ভাইরাস স্ক্রিনিং না করার কারণে এই যে উইদাউট নলেজ, জ্ঞানের অভাবে কত লোক যে আক্রান্ত হয়েছে, এখনও ভাবলে শিউরে উঠি। কি পরিণতি তারা ভোগ করেছে, শুধুমাত্র অজ্ঞতার কারণে, শুধুমাত্র ল্যাক অফ নলেজের কারণে। তাহলে ব্লাড ব্যাঙ্ক থেকে স্ক্রিনিং করে রক্ত যদি আমরা না করে যদি কাউকে দিই, তাহলে ভাইরাস ছড়াতে পারে। এই একটা পদ্ধতি। আবার এক সময় ইনস্ট্রুমেন্টগুলো শুধুমাত্র কোনো রকমে ওটি করার সময় একই ইনস্ট্রুমেন্ট সাধারণত ব্যবহার করা হয় না, স্টেরাইল করা হয়। যদি কোনোভাবে স্টেরাইলিটির মধ্যে কোনো ডিফেক্ট থেকে থাকে, যদি এই ভাইরাসটি ওই যন্ত্রপাতিকে ইনফেক্টেড করে থাকে এবং সেই যন্ত্রপাতি যদি ভালোভাবে স্টেলাইজ না করা হয়, আর একদম পরবর্তী রোগী যদি এই অস্ত্র দিয়ে অপারেশন করা হয়, তাহলে সে ইনফেক্টেড হবে। এগুলো হচ্ছে সার্জিক্যাল পদ্ধতি। সার্জিক্যাল করার সময় তাদের হতে পারে। আবার ডেন্টিস্ট যারা দাঁত তোলে, দাঁতে গিয়েছেন, দাঁতের ডাক্তারের কাছে গিয়েছেন, ও যন্ত্রপাতি ভালোভাবে ওয়াশ করছে না, স্টেরাইল করছে না, ভাইরাস মুক্ত করছে না, তাহলে আপনার শরীরে ও আরেকজনের মুখে দাঁত তুললো, ওই ইনস্ট্রুমেন্ট ভালোভাবে বয়েল করলো না, স্টেরাইল করলো না, আপনার শরীরে ঢোকালো, তাহলে আপনি আক্রান্ত হলেন। আবার এক সময় দেখা যেত নাপিতের দোকানে, সেলুনে একই খুর বারবার ব্যবহার করছে। এটা আমাদের জীবনে আমরা ছোটবেলায় দেখেছি। একই নাপিত সেই খুর দিয়ে সবার শেভ করেই যাচ্ছে। ওখানে যদি রক্তক্ষরণ হলো, ওই যে রক্তটা লাগলো ওর খুরে, ওই খুর দিয়ে পরবর্তী লোককে শেভ করলো, ওখান থেকে তো সে ইনফেক্টেড হয়ে গেল। এইভাবে মা ইনফেক্টেড, বাচ্চা জন্ম দিচ্ছে, বাচ্চারও কিন্তু 90% বাচ্চা, নিউবর্ন বেবি, ও ইনফেক্টেড হচ্ছে। আবার স্বামীর বা স্ত্রী যদি কারোর কোনো রকম ভাইরাস আক্রান্ত থাকে, তবে সেখানে কিন্তু যে কোনো একজন আক্রান্ত থাকলে পরবর্তী জন অপোজিট পার্টনার, সে স্বামী হোক বা স্ত্রী হোক, অপোজিট পার্টনার কিন্তু আক্রান্ত হয়ে যাবে। তারপরে আরও পদ্ধতি আছে। যেমন একসময় ধারণা করা হতো মুখের থুতু এর মাধ্যমে ভাইরাস ছড়ায়। তাই ভাইরাস, যে পরিবারের যে লোকটির ভাইরাস আক্রান্ত হয়েছে, সেই লোকটিকে তার থালা, প্লেট, গ্লাস সব আলাদা করে দিত। না, ওর মুখের থুতু দিয়ে ভাইরাস ছড়ায় না, এবং ওর থালা, প্লেট, গ্লাসে কখনো ভাইরাস মিক্সড হবে না, আসবে না। সুতরাং সে নিরাপদ, সে একই পরিবারের মধ্যে থাকবে, খাবে, সবার সঙ্গে মিশবে। কিন্তু পার্টিকুলার কিছু কিছু জায়গাতে, যেমন স্বামী স্ত্রী যৌন মিলনের সময়, রেজার ব্যবহার করার সময়, নিডিল ব্যবহার করার সময়, ছুরি-কাঁচি ব্যবহার করার সময়, এ সময় সচেতন হতে হবে। এইভাবে ভাইরাস ছড়াতে পারে। আর যদি আপনার শরীরে কোথাও ক্ষতের সৃষ্টি থেকে থাকে, ক্ষত কেটে গেছে, ধরেন কাটা এক জায়গাতে, ওই ভাইরাস আক্রান্ত রোগীর কোনো রক্ত বা রস ওই কাটা জায়গার মধ্যে পড়ে, তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে ভাইরাস ঢুকে গেল। তাহলে এইভাবে কীভাবে ভাইরাসগুলো
ঢুকলে আমরা সুন্দরভাবে জানতে পারলাম। এবং আমরা যদি সচেতন হয় সবাই, চিকিৎসক, প্যারামেডিক্স, নার্স, ডাক্তার, ফার্মাসিস্ট সকলে যদি আমরা সচেতন হয়, তাহলে ভাইরাসটা আর ছড়াবে না, ছড়াতে কোনো রকম পথ বা পাথেও পাবে না। ওর পথ দরকার, ওর দরকার ইনফেক্টেড রোগীর রস এবং রক্ত, এবং একটা বাহন দরকার, নিডিল, কাঁচি, খুর, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে বাহন। এবং সরাসরি রক্তের ভিতরে যেতে হবে। রক্ত শরীরে টাচ করলে যেখানে ক্ষত নেই, টাচ করেন কিচ্ছু হবে না। একটা ভাইরাস সারফেসে যখন আসে তখন দেখা গেছে ড্রাই অ্যাটমসফিয়ারে সে কিন্তু 7 দিন বেঁচে থাকে। 7 দিন সে অ্যাটমসফিয়ারে বেঁচে থাকে। এই সময়ের মধ্যে ওই ভাইরাসটা যদি কারোর শরীরের মধ্যে ঢোকার যদি এন্ট্রি পয়েন্ট পায়, এন্ট্রি পয়েন্ট হলো ওই নিডিল, নাই ছুরি, নাই কাঁচি, নাই খুর, নাহলে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট, নাহলে ডেন্টাল ইকুইপমেন্টস, এগুলো হচ্ছে বাহন। ওর মধ্যে ঢুকে শরীরের মধ্যে ঢুকে গেল, আপনি আক্রান্ত হয়ে গেলেন।